আচ্ছা, মাইক্রোবায়োলজির যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা আমাদের হালকা একটু জানা দরকার, কারণ আমরা জানি যে মাইক্রোবায়োলজির যে ফাদার সেটা হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউ লিউয়েন হুক। একে হচ্ছে মেনলি মাইক্রোবায়োলজির ফাদার বলা হয়। কেন একে মাইক্রোবায়োলজির ফাদার বলা হয়, এর পিছনে বেশ কিছু কারণ আছে। ফার্স্ট কথা, উনি হচ্ছে সর্বপ্রথম মাইক্রো অর্গানিজম যেগুলা খুবই ছোট ছোট স্ট্রাকচার, এই মাইক্রো অর্গানিজমগুলো, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট বা এই যে অর্গানিজমগুলো, এগুলার মধ্যে তিনি বেশ কিছু অর্গানিজমকে সর্বপ্রথম মাইক্রোস্কোপের নিচে হচ্ছে দেখতে পারে। তার একটা স্পেশাল মাইক্রোস্কোপ তিনি আবিষ্কার করেন এবং সেই মাইক্রোস্কোপের মাধ্যমে তিনি অনেক গুণ বড় করে, সাধারণত ধারণা করা হয় 30 to 150 টাইমস বড় করে তিনি দেখতে পারেন। এবং এই কারণেই তিনি যেহেতু সর্বপ্রথমে মাইক্রো অর্গানিজমের ধারণাটা নিয়ে আসেন, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারতাম না, এই জন্য তাকে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়। তবে লুই পাস্তর, এর নাম তো আমরা শুনছি সবাই, একে বলা হয় হচ্ছে ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি। হ্যাঁ, ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি। এর পেছনে বেশ কিছু কারণ আছে। কারণ অ্যাকচুয়ালি আমাদের যে ডিজিজ হয়, এই ডিজিজ কী দ্বারা হয়? আগে একটা ধারণা ছিল যে স্পন্টেনিয়াসলি হয়, মানে এরকম একটা থিওরি ছিল যে একজন মানুষের এমনিতেই ডিজিজ হয়, স্পন্টেনিয়াসলি হয়, কোনো কারণ নাই, এটা অভিশাপ, এটা আল্লাহর একটা মানে গজব, এরকম একটা ধর ছিল। বাট পরবর্তীতে এই যে মানে লুই পাস্তরই সর্বপ্রথম ধারণা দেয় যে অ্যাকচুয়ালি ডিজিজ হয় যে কারণে, সেটা হচ্ছে কোনো একটা জার্মের কারণে, যেটাকে আমরা বলতেছি জার্ম থিওরি অফ ডিজিজ। সেই জার্ম থিওরি অফ ডিজিজ সম্পর্কে সর্বপ্রথম লুই পাস্তর ধারণা দেন এবং তার এই ধারণার ফলে আমরা বুঝতে পারি জার্ম বা কোনো একটা মাইক্রো অর্গানিজম দ্বারাই ডিজিজ হয়, কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো একটা মাইক্রো অর্গানিজম। আচ্ছা, তা বাদে আমরা পাস্তুরাইজেশন, তার নাম থেকে এই প্রসেসটার নাম আসছে পাস্তুরাইজেশন। মিল্কের পাস্তুরাইজেশন আমরা পড়ছি, সেই পাস্তুরাইজেশনের প্রসেসটাও তিনি ইন্ট্রোডিউস করেন। পাশাপাশি তিনি মেনি ডিজিজের জন্য ভ্যাকসিন তৈরি করেন। আচ্ছা, ভ্যাকসিনের কথাটা যখন আসতেছে, ইডওয়ার্ড জেনার যিনি ছিলেন, একে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি। কেন ফাদার অফ ইমিউনোলজি বলা হয়? কারণ তিনি হচ্ছে ফার্স্ট সাকসেসফুল ভ্যাকসিন তিনি আবিষ্কার করেন এবং তিনি মেনলি স্মল পক্সের এগেনস্টে প্রোটেক্টিভ একটা ভ্যাকসিন কিন্তু আবিষ্কার করেন। এবং বেসিক্যালি তিনি হচ্ছে কাউপক্স এটার বিরুদ্ধে হচ্ছে এটার বিরুদ্ধে তিনি হচ্ছে গবেষণা করেন এবং গবেষণা করে তিনি হচ্ছে স্মল পক্সের এগেনস্টে তিনি হচ্ছে প্রোটেক্টিভ একটা মেকানিজম আবিষ্কার করেন এবং এডওয়ার্ড জেনার কি ইমিউনোলজির ফাদার বা তিনি হচ্ছে ভ্যাকসিনেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো আমরা অনেকগুলো বিজ্ঞানীর নাম জানলাম। এখন আমাদের যে জায়গাটাতে আসতে হবে সেটা হচ্ছে আরও অনেকগুলো বিজ্ঞানীর অবদান আছে আমাদের মাইক্রোবায়োলজিতে, বাট স্টিল আমরা এখন রবার্ট কচ নিয়ে একটু কথা বলবো। রবার্ট কচ, ঠিক আছে? আমরা পরের ভিডিও থেকে ব্যাকটেরিওলজি শুরু করব, জেনারেল ব্যাকটেরিওলজি। তো ব্যাকটেরিওলজি শুরু করার আগে আমরা রবার্ট কচ নিয়ে কিছু কথা বলি, কারণ রবার্ট কচকেই বলা হয় ফাদার অফ ব্যাকটেরিওলজি, রাইট? সো এই জন্য রবার্ট কচ নিয়ে আমরা একটু কথা বলি যে রবার্ট কচ অ্যাকচুয়ালি কী কাজটা করছে। সো রবার্ট কচের যে কাজটা ছিল, তিনি কচ পোস্টুলেট দিছে। পোস্টুলেট মানে তিনি বেশ কিছু কথা বলছে, যেই কথাগুলা এটা প্রমাণ করছে যে ধরো আমি ধরলাম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা একটা ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াটা দ্বারা একটা ডিজিজ হয় যেটা হচ্ছে টিউবারকুলোসিস, ধরো সাপোজলি। তো এই যে এই অর্গানিজমটা দ্বারাই টিউবারকুলোসিস হয়, মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারাই যে টিউবারকুলোসিস হয়, এটা আমরা কীভাবে প্রমাণ করব? টিউবারকুলোসিস তো অন্য কিছু দ্বারাও হইতে পারে। কিভাবে একটা অর্গানিজম কোনো একটা পার্টিকুলার ডিজিজের সাথে রিলেটেড, এটা আমরা প্রমাণ পাই তার কজ পোস্টুলেট থেকে, ঠিক আছে? সেই কজ পোস্টুলেটের থেকেই মেইনলি আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারবো। রবার্ট কচ হচ্ছে যে কাজটা করে, রবার্ট কচ হচ্ছে 1884 সালে হচ্ছে এই পোস্টুলেটগুলো আমাদেরকে দেন। যে এই পোস্টুলেটগুলোতে তিনি যে কথাগুলো বলেন সেটাকে আমরা 4টা পোস্টুলেটে ভাগ করতেছি বা 4টা কথায় আমরা ভাগ করতেছি। আমরা কোনো একটা পেশেন্টের কথা চিন্তা করলাম, যেই পেশেন্টের একটা ডিজিজ হয়েছে, ঠিক আছে? আমি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে উদাহরণ দিচ্ছি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে নর্মালি কী হয়? এটা দিয়ে টিউবারকুলোসিস হয়। এখন আমি এই জিনিসটা প্রমাণ করতে চাচ্ছি যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়েই টিউবারকুলোসিস হয়। তো এটা প্রমাণ করার জন্য কী কী স্টেপ আমার অবলম্বন করতে হবে? ফার্স্টে যেই পেশেন্টটার টিউবারকুলোসিস আছে সেই পেশেন্ট থেকে আমার অবশ্যই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে সেপারেট করতে পারতে হবে। মানে আমি টিউবারকুলোসিসে আক্রান্ত একটা পেশেন্ট, ধরো সাপোজলি পালমোনারি টিউবারকুলোসিসে আক্রান্ত একটা পেশেন্ট, তার থেকে আমি স্যাম্পল নিয়ে আমি অবশ্যই
এই যে অর্গানিজমটা, যেই মাইক্রো অর্গানিজমটা যেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ব্যাকটেরিয়াটার নাম তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সো এই অর্গানিজমটাকে আমি তার বডি থেকে আলাদা করতে পারতেছি, তার বডি থেকে আমি স্যাম্পল নিয়ে সেটাকে আলাদা করতে পারতেছি, এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে এই অর্গানিজমটা বা এই যে ব্যাকটেরিয়াটা, এটাকে আলাদা করার পরে সেটাকে আমি একটা কালচার মিডিয়াতে নিতে পারতেছি এবং সেই কালচার মিডিয়াটাতে সেটাকে ধরো গ্রো করাচ্ছি। পিওর কালচার বলি এটাকে, পিওর কালচার। পিওর কালচার টার্মটা মানে হচ্ছে যেখানে শুধু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে, ধরো সাপোজলি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে, অন্য কোনো ব্যাকটেরিয়া এখানে মিক্স নেই। কারণ অনেক সময় যেটা হয় কালচার করতে গেলে সেখানে অনেকগুলা আদার অর্গানিজমও সেখানে গ্রো করতে পারে, কিন্তু আমরা চাচ্ছি শুধুমাত্র মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, শুধু একটা স্পেসিফিক অর্গানিজমই সেখানে গ্রো করবে কালচার মিডিয়াতে। তো এটাকে আমরা বলি পিওর কালচার, ঠিক আছে। সো ইন ভিট্রো মানে বডির বাহিরে একটা কালচার, আলাদা একটা বাহিরে একটা ল্যাবরেটরিতে আমরা এটাকে কালচার করতেছি। সো এটা করা গেল। পরবর্তীতে এই কালচার করা যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, দেখো আলটিমেটলি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটা কই থেকে আসছিল? টিবি আক্রান্ত পেশেন্টের কাছ থেকে আসছিল। আচ্ছা, সো এখন এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে ব্যাকটেরিয়াটা, সেটাকে এবার আমি যে কাজটা করব, এটাকে আমি একটা হেলদি পার্সনের মধ্যে ধরো দিয়ে দিলাম। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটাকে আমি একটা হেলদি পার্সনের ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে। যখন ঢুকাই দিলাম তখন এই ঢুকানোর পরে এই পার্সনটা যেই হেলদি পার্সনটাতে আমি ঢুকাইছি সেই হেলদি পার্সনটাতেও ডিজিজ করছে। কী ডিজিজ করছে? এই টিউবারকুলোসিস করছে। খুবই ইম্পর্টেন্ট। সো টিউবারকুলোসিস করছে, ওকে, দ্যাটস ফাইন। এরপরে আমি ওই হেলদি পার্সনটা থেকে আবারও এমটিবি বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে আলাদা করতে পারছি এবং আলাদা করে সেটাকে আবারও আমি মানে ইনোকুলেটেড বলতে বোঝানো হয়েছে যেই পার্সনটার বডিতে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আমি ঢুকাইছিলাম এবং ঢুকে ওই পার্সনটাকে আমি অসুস্থ বানাই দিছি, আমি টিবিতে আক্রান্ত করে ফেলছি, এটাকে আমি বলতেছি ইনোকুলেটেড অ্যানিমাল বা ইনোকুলেটেড পার্সন। ওইটা থেকে আমি আবারও এমটিবিকে রিকভার করে আবারও সেটাকে পিওর একটা কালচারে আমি গ্রো করতে পারবো। তো এই যে বিষয়গুলো বলা হয়েছে এগুলাই মানে আবারও সেম ঘটনাই ঘটবে। এতগুলা ঘটনা যদি এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে ব্যাকটেরিয়া এটা করতে পারে, তখনই আমি কেবল বলবো যে এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা হচ্ছে টিউবারকুলোসিস হয়। তো এই বিষয়গুলাই হচ্ছে বিজ্ঞানী রবার্ট কস তার কস পোস্টুলেটে বলছে, এই 4টা পয়েন্ট। হ্যাঁ, খুবই সহজ, জাস্ট একটু অ্যাটেনশন দিলে বুঝতে পারবা। আচ্ছা, এখন আসো যে বেশ কিছু ক্ষেত্রে, যেমন ধরো এর লিমিটেশন আছে। যেমন ধরো ফার্স্ট পয়েন্টের লিমিটেশনের মধ্যে যদি আমি বলি, বিভিন্ন জেনেটিক অটোইমিউন যে সকল ডিজিজ আছে বা জেনেটিক বিভিন্ন ডিজিজ বা নন কালচারেবল যে সকল ডিজিজ আছে যেখানে আমি অর্গানিজমগুলোকে প্রপারলি কালচার করতে পারি না, এবং সেই সকল ডিজিজে দেখা যায় যে সেটা কস পোস্টুলেটকে ফলো করে না, ফার্স্ট পয়েন্টটাকে ফলো করে না। অর্থাৎ সেই সকল ক্ষেত্রে আমরা পেশেন্টের বডি থেকে কোনো অর্গানিজমকে আইসোলেট করতে পারবো না। মানে অটোইমিউন ধরো একটা ডিজিজ, ঠিক আছে, আমি ধরলাম সাপোজলি ধরো রিউমেটিক ফিভার। সো রিউমেটিক ফিভার যে ডিজিজটা, এখন রিউমেটিক ফিভার ডিজিজের ক্ষেত্রে কি আমি কি পার্সনটার বডি থেকে কোনো একটা পার্টিকুলার অর্গানিজম, আমরা কি জানি যে অটোইমিউন ডিজিজগুলো নিজের ইমিউন সিস্টেম নিজের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করছে, এই জন্যই তো হয়েছে। সো সেই সব ডিজিজের ক্ষেত্রে আমি এই কাজটা করতে পারবো না, সেটা এখানে বুঝাইতে চাচ্ছি যে অটোইমিউন বা বিভিন্ন জেনেটিক ডিজর্ডার এক্ষেত্রে কিন্তু আমি কোনো এগুলো যেহেতু ইনফেকশিয়াস ডিজিজ না বা ইনফেকশন, মানে যদি ইনফেকশন এদের কন্ট্রিবিউট করতে পারে, যেমন ধরো অটোইমিউন ডিজিজ ইনফেকশনের কারণে হইতে পারে ইনফেকশনের পরে, কিন্তু তারপরে এগুলো কিন্তু মানে ব্রডলি ইনফেকশিয়াস ডিজিজ না, এজন্য এই সকল ইনফেকশিয়াস ডিজিজ না সে সকল ক্ষেত্রে আমি এগুলোকে আইসোলেট করতে পারতেছি না। সো সব ডিজিজের ক্ষেত্রে এটার জন্য অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, তারপরে আসো তারপরে আরও সেকেন্ড পয়েন্টের যে প্রবলেম সেটা হচ্ছে যে কিছু মাইক্রোব আছে, যেমন ধরো টিপোনোমা প্যালিডাম, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, এটা দ্বারা হচ্ছে ল্যাপ্রোসি হয়। টিপোনোমা প্যালিডাম দ্বারা হচ্ছে সিফিলিস হয়, ল্যাপ্রোসি এটা দ্বারা হয় সিফিলিস। তো এইগুলা কিন্তু আর্টিফিশিয়াল কালচার মিডিয়াতে এগুলো গ্রো করা যায় না, এগুলো আমরা কালচার করতে পারি না। সো এই সকল ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, সেকেন্ড পয়েন্টটা ফুলফিল হচ্ছে না, ঠিক আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে বেশ কিছু সীমাবদ্ধতা কস পোস্টুলেটের আছে, সেই সীমাবদ্ধতাগুলো আমাদের জানা লাগবে। 3 নম্বর পয়েন্টের সীমাবদ্ধতা হচ্ছে যে কিছু মাইক্রো অর্গানিজম, যেমন ধরো নিসেরিয়া গনোরি, এটা মানলাম যে আমি এটাকে ধরো একটা মানে নিসেরিয়া গনোরি তো গনোরিয়া এটা একটা ব্যাকটেরিয়া যেটা হচ্ছে গনোরিয়া করে। আলাদা করলাম ফার্স্টে যে পার্সেন্টের গনোরিয়া আছে, ডিজিজ যে পার্সেন্ট আছে তার থেকে আমি ফার্স্ট আলাদা করলাম, আলাদা করে পরবর্তীতে কালচার করলাম, 2 নম্বর পয়েন্টও ফুলফিল করলাম। বাট 3 নম্বর পয়েন্টে যে আমি সেটাকে যখন অন্য একটা অ্যানিমালের মধ্যে, ধরো আমি সেটাকে অন্য একটা অ্যানিমালে ইনোকুলেট করলাম, অ্যানিমালের মধ্যে দিয়ে দিলাম এবং দেখতে চাইলাম অ্যানিমালের ডিজিজ হয় কিনা। আনসার হচ্ছে এটা অ্যানিমালের ডিজিজ করবে না, কারণ এটা ধরো শুধু হিউম্যানেই ডিজিজ করবে। নিসেরিয়া গনোরি এটা শুধু হিউম্যানেই ডিজিজ করবে, অন্য কোনো অ্যানিমালে ডিজিজ করবে না। সো আমি একটা ধরো অন্য একটা অ্যানিমালে দিলাম, তাহলে সেটা ডিজিজ করবে না। সো আলটিমেটলি এটা সব জায়গায় ডিজিজ করার ক্যাপাসিটিটা নাই, তো এটা একটা এক্সেপশন। তারপরে কিছু ডিজিজ আছে, যেমন ধরো নিউমোনিয়া, নেফ্রাইটিস,
এগুলা কিন্তু অনেকগুলা মাইক্রো অর্গানিজম দ্বারা হইতে পারে, মানে মাল্টিপল মাইক্রো অর্গানিজম দ্বারা হইতে পারে, একটা পার্টিকুলার মাইক্রো অর্গানিজম দ্বারা হয়েছে এটা না। হ্যাঁ, সো এই জন্য এটা একটা লিমিটেশনের মধ্যে আমরা ফেলতে পারি ওভারঅল অ্যাজ এ হোল। এই 4টার পয়েন্টের একটা লিমিটেশন আমি লাস্টেরটাও বলতে পারি। সো ওভারঅল এইভাবে আমরা এইগুলাকে এক্সপ্লেন করতে পারি। এখন যে মলিকুলার কজ পোস্টুলেট একটা টার্ম আছে, এটিকুলার যে কজ পোস্টুলেট, এই মলিকুলার কজ পোস্টুলেটে মেইনলি কী বলা হয়েছে? মেইনলি বলা হয়েছে যে ধরো একটা মাইক্রো অর্গানিজম, আমি ধরলাম সাপোজ একটা ব্যাকটেরিয়া। তো ধরো এই ব্যাকটেরিয়াটা একটা ডিজিজ করবে, ব্যাকটেরিয়াটাকে আমরা কী বলি? প্যাথোজেন। ধরো ব্যাকটেরিয়া একটা প্যাথোজেন। এখন এই ব্যাকটেরিয়াটা যে একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা একটা ডিজিজ প্রডিউসিং টাইপের ব্যাকটেরিয়া, তাহলে এই প্যাথোজেনের মধ্যে একটা জিন আছে, যেই জিনটার জন্য এটা প্যাথোজেনিক, যেই জিনটাই এটা ডিজিজ ফর্মেশনের জন্য দায়ী। সাপোজলি ধরো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কথাই বললাম, এটা একটা ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়ারই একটা পার্টিকুলার পোর্শনে ডিএনএতে একটা জিন থাকে, যেই জিনটার জন্যই এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস করে। তো ওই জিনটা, ঠিক আছে, ওই জিনটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে ওই জিনটাকে আইডেন্টিফাই করার বিষয়াদি নিয়ে আমরা মলিকুলার কজ পোস্টুলেটে পড়াশোনা করি। অর্থাৎ পয়েন্টগুলো যদি একটু লক্ষ্য করো, এখানে কি বলা হয়েছে যে ফার্স্ট কথা যেটা বলা হয়েছে যে ভিরুলেন্স ট্রেট, যেটা এটা বোঝানো হয়েছে, বা ফেনোটাইপ বা প্রপার্টি। এটা বলতে কি বুঝেছি এখানে পড়লে বুঝবা না, আমি একটু বলি। বিষয়টা এরকম যে একটা জিন যেটা ডিজিজটা করবে, ঠিক আছে, একটা জিন ধরো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া যে জিনটা ডিজিজটা করবে, বা যে কোনো একটা ব্যাকটেরিয়া বা যে কোনো একটা অর্গানিজমের যে জিনটা ডিজিজটা করবে, বা যে জিনটা নিয়ে আমি স্টাডি করতে চাচ্ছি, সেগুলা অবশ্যই হার্মফুল যে স্পিসেসগুলো আছে, বা যেগুলো হচ্ছে প্যাথোজেনিক স্পিসেস, সেগুলাতেই থাকতে হবে। বাট যেগুলো নন প্যাথোজেনিক স্ট্রেইনস, যেগুলো হার্মলেস, সেগুলাতে থাকার দরকার নেই। কারণ আমি যেহেতু ডিজিজ নিয়ে জানতে চাচ্ছি, তাহলে আমি সেই জিনটা নিয়ে স্টাডি করব, যেই জিনটা হচ্ছে প্যাথোজেনিক বা হার্মফুল যে স্ট্রেইনসগুলো আছে ব্যাকটেরিয়ার মধ্যে, যেগুলো ডিজিজ করবে। কারণ সেগুলাতেই তো আমি জিন সার্চ করবো ডিজিজের জন্য। আমি তো যেগুলো হার্মলেস, যেগুলো ক্ষতি করতেছে না, ওইগুলোর জিন সার্চ করে আমি কী করবো? সো এটাই হচ্ছে কথা, যে ভায়োলেন্স যে ট্রেট, ওটার জন্য আমি দেখো এখানে ওই কথাই বলছে যে শুড বি অ্যাসোসিয়েটেড মাস মোর উইথ প্যাথোজেনিক স্ট্রেইনস অর স্পিসেস দেন নন প্যাথোজেনিক স্ট্রেইনস। সো এটা ফার্স্ট পয়েন্ট। এটার মূল হেডিং হচ্ছে ভায়োলেন্স ট্রেট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো স্পেসিফিক ইনঅ্যাক্টিভেশন। এটা বলতে আমরা যেটা বুঝাইতে যাচ্ছি যে ধরো আমরা ধারণা করলাম এটা একটা ব্যাকটেরিয়া বা একটা ভাইরাস বা যে কোনো একটা কিছু, একটা মাইক্রো অর্গানিজম, এটাতে একটা জিন আছে, এই যে একটা জিন, এই জিনটা হচ্ছে এটার প্যাথোজেনিসিটির জন্য দায়ী, বা এটা ডিজিজ যে করে এটার জন্য দায়ী। এখন এই জিনটাকে আমি কী করলাম? এই জিনটাকে আমি ইনঅ্যাক্টিভেট করে দিলাম। সো এই জিনটাকে যদি আমি ইনঅ্যাক্টিভেট করে দিই, তাহলে এটা ডিজিজ করতে পারবে না, এটা ডিজিজ কজ করার অ্যাবিলিটি এটা কমে যাবে, বা এটা থাকবে না, ঠিক আছে। এটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে। যে আবার ধর আমি কী করলাম, অর্থাৎ স্পেসিফিক ইনঅ্যাক্টিভেশন অফ জিন, আমি কোনো একটা জিনের ইনঅ্যাক্টিভেশন করে দিলাম। এই পয়েন্টে যেটা বলা হয়েছে যে আমি হচ্ছে এটা তো ইনঅ্যাক্টিভেশন করে দিয়েছিলাম, আমি এটাকে আবারও কী করলাম? আবারও রিঅ্যাক্টিভেট করলাম। আমি জিনটাকে রিঅ্যাক্টিভেট করলাম ইনঅ্যাক্টিভেশনটা বাদ দিয়ে, তখন যেটা হবে এটা আবারও ডিজিজ করতে পারবে। সো সেটাই এখানে বলা হয়েছে যে আমি যেই জিনটাকে ইনঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম মিউটেশন করে বা চেঞ্জ করে, ওই জিনটাকে আবার আমি নর্মালে ফিরে আনছি, রিভার্স করে, চেঞ্জ করে, এবং সেটা আবারও প্যাথোজেনিক হয়ে গেছে। তারপরের পয়েন্টটাতে যেটা বলছে যে যখন একটা জিন, এই জিনটা যখন ডিজিজটা করতেছে তখন এটার কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে জিনটাকে। মানে জিনটা যদি অ্যাক্টিভ না থাকে, ধরো ওই যে ইনঅ্যাক্টিভেশন কমপ্লিট রিঅ্যাক্টিভেশন বা কমপ্লিট অ্যাক্টিভেশন থাকতে হবে, কোনোভাবে যেন ইনঅ্যাক্টিভেশনের দিকে না যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কারণ যখন জিনটা ডিজিজটা করবে তখন সেটা ফুললি অ্যাক্টিভ থাকতে হবে বা ফুললি এক্সপ্রেসড হইতে হবে, এই জিনিসটা বোঝানো হয়েছে ডিজিজ প্রসেস বা ইনফেকশনের টাইমে। পরবর্তী যে কথাটা বলা হয়েছে যে আমাদের যে ইমিউন সিস্টেমের মধ্যে মেইনলি অ্যান্টিবডিজ যেগুলো আছে, এই অ্যান্টিবডিজগুলো কী করবে? অ্যান্টিবডিজগুলো আমাদের এই জিনকে, এই যেই ব্যাকটেরিয়া বা ভাইরাস বা যে মাইক্রো অর্গানিজমগুলো আছে সেগুলোর জিনকে টার্গেট করবে, এবং জিনকে কী করার ট্রাই করবে? জিনকে হচ্ছে টার্গেট করে এটাকে কমব্যাট করে যেই হোস্টকে আক্রান্ত করছে এই জিনটা এর মাধ্যমে, সেই হোস্টটাকে বাঁচানোর জন্য এই জিনকে টার্গেট করে জিনটাকে মানে কী করতে চাবে? জিনটাকে ইনঅ্যাক্টিভেট করে দেওয়া বা জিনটাকে ডিস্ট্রয় করার মাধ্যমে আলটিমেটলি ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে চাবে। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের ওভারঅল মলিকিউলার কজ পোস্টুলেট।